বহু আকাঙ্ক্ষিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন জামাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম আজম সাহেবের চতুর্থ পুত্র, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, এনডিসি পিএসসি, যিনি দীর্ঘ ৮ বছর গুমের শিকার ছিলেন। দ্বিতীয় স্বাধীনতার পর যিনি মুক্তিপ্রাপ্ত হয়েছেন, এখন বক্তব্য রাখছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, এনডিসি পিএসসি। আমি তার বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। গণমাধ্যমে সম্মানিত ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সকলের কাছে প্রথমে ক্ষমা প্রার্থনা করছি। আমি প্রায় 25 দিন হলো মুক্তি পেয়েছি, কিন্তু আমার শারীরিক এবং মানসিক অবস্থার কারণে আমি এখনও চিকিৎসাধীন আছি। আমি এই বিলম্বের কারণে আপনারা অনেক প্রতীক্ষা করছেন, অনেক দিন থেকে অপেক্ষা করছেন, আমি জানি। আমি আপনাদের কাছে আগে আসতে না পারায়, আগে আপনার সাথে কথা বলতে না পারায় আমি আমার ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমার আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কথা বলতে পারিনি। এখনও আমার শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নয়, আমি চিকিৎসাধীন রয়েছি। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সাথে আমার কথা তুলে ধরার। আমার বক্তব্যের শুরুতেই আমি এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি এবং স্বাধীনতায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি পরিবারদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য। সেই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রথম মুক্তিযুদ্ধের শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের। এরপরে আমি আহত বীর মুক্তিযোদ্ধা যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে বিজয় এনেছেন তাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি। তাদের সুচিকিৎসার জন্য সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি। তাদের ক্ষতিপূরণের জন্য যা ব্যবস্থা করা দরকার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা দেবেন বলে আমি আশা করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শিরোনামী সহ ছাত্র জনতার এই গণবিপ্লবের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার স্থপতিদের প্রতি আমার প্রাণ ঢালা অভিনন্দন। আপনাদের প্রতি আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আপনারাই আমাকে এই মৃত্যুকূপ থেকে বের করে নিয়ে এসেছেন। না হলে হয়তো আমাকে কতদিন এই মৃত্যুকূপে থাকতে হতো আল্লাহ জানে। আমার 29,794 ঘন্টার সেই নির্মম জীবন থেকে আপনারা আমাকে মুক্তি দিয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আমার পরিবারের পক্ষ থেকে। আপনাদের ঋণ শোধ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের এই বীর শহীদরা এবং ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ কি করতে পারে। বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। এটা সমস্ত বিশ্বের কাছে, সমস্ত জালিমদের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছে যে জালিমরা কোনো দিন স্থায়ী হতে পারে না, জুলুম কোনো দিন স্থায়ী হতে পারে না। সত্যের বিজয় অনিবার্য। আপনাদের মনে রাখতে হবে, বিজয় অর্জন করাই শেষ নয়। বিজয় অর্জন হচ্ছে বিজয় ধরে রাখা আরও কঠিন। আমাদের এই বিজয় নস্যাৎ করার জন্য চক্রান্ত এখনও চলছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন কিছু না কিছু গণ্ডগোল করার চেষ্টা করছে। এগুলি সব ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা। আপনাদের এগুলো শক্ত হাতে দমন করতে হবে। আমাদের সবার এবারে সজাগ থাকবে এবং সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। আমি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আন্তরিক অভিনন্দন জানাই। জাতির এই ক্রান্তি লগ্নে তিনি যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, তিনি যে গুরুত্বপূর্ণ জটিল মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছেন যা জাতির এই দ্বিতীয় যুদ্ধ বিজয় অর্জনের সহায়তা করেছে, তার এই অবদান জাতি কৃতজ্ঞতার সাথে সারা জীবন মনে রাখবে। তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কংগ্রেচুলেশনস জেনারেল ওয়াকারুজ্জামান, আই এম প্রাউড অফ ইউ। তুমি আমার ছাত্র ছিলে, আই এম প্রাউড অফ ইউ। আমি এই প্রসঙ্গে একথাও জাতিকে স্মরণ করে দিতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী একটা দেশপ্রেমিক সেনাবাহিনী। কিছু অসাধু অফিসার হয়তো কোনো অপকর্ম করে থাকতে পারবে, কিন্তু আপনারা মনে রাখবেন এই সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই দেশের সেনাবাহিনী, এই দেশের জনগণের সেনাবাহিনী এই দেশের ঐক্যের প্রতীক, স্বাধীনতার প্রতীক।
এই সেনাবাহিনী এই দেশের জনগণের সেনাবাহিনী। সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে ছিল, থেকেছে, থাকবে ইনশাআল্লাহ, এবং আপনারা তার প্রমাণ পেয়েছেন। আমি সেনাবাহিনীর সদস্যদেরকে এই সাথে অভিনন্দন জানাচ্ছি। কারণ ওইখানে ওরা একবার ডিসকানেক্ট হয়েছে। আচ্ছা, সো 1 মিনিটের মধ্যে আবার কানেক্ট হই আমরা, তারপরে আমি কি আবার পিছের থেকে আসবো না, যে পর্যন্ত পড়েছি থেকে যাবো? আবার মনে হয় শুরু থেকে শুরু করলে ভালো হয়। না ভাই, 2000 মানুষ দেখতেছে লাইভে। আচ্ছা ওকে, আপনি পজ করে যেখান থেকে বলছেন এর পরে শুরু করেন, আমি জাস্ট ওর সাথে আগে আচ্ছা আচ্ছা শুরু করবো। আচ্ছা, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই গণবিপ্লবের মাধ্যমে অর্জিত এই বিজয়কে আপনারা দেশকে 50 বছর এগিয়ে নিয়ে যাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ডক্টর ইউনূসের মতো একজন যোগ্য ব্যক্তির নেতৃত্বে এই উপদেষ্টা পরিষদ দেশের সকল জঞ্জাল মুক্ত করবে। দেশের যত রকমের প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে সবগুলি প্রতিষ্ঠানকে আবার ঢেলে পুনরায় সাজিয়ে দেশকে একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ওনারা সর্বাত্মক চেষ্টা করবেন বলে আমি বিশ্বাস করি। আপনার যা তা কিছু অন্যায় অবিচার, জুলুম অবিচার হয়েছে, যত গুম খুন, অর্থ পাচার, যত রকমের যত অবিচার, অন্যাচার, জুলুম, নির্যাতনের সব কিছুর আপনারা তদন্ত করবেন। দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন এবং দেশকে একটা সুন্দর সঠিক পথ দেখিয়ে আপনারা দেশকে গণতান্ত্রিক সরকারের হাতে হস্তান্তর করে আপনার দায়িত্ব যথাযথ পালন করবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আশা করি এবং দোয়া করি। আমি জনগণের প্রতি, সমস্ত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন এই বিপ্লবী সরকারের প্রতি, এবং রাজনৈতিক দলের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা ওনাদেরকে নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো চাপ দেবেন না, আপনারা কোনো রকমের সময় বেঁধে দেবেন না। ওনারা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনারা যথাযথভাবে কাজ করে যত দ্রুত সম্ভব ওনার গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করবেন। এই জন্য আপনারা দয়া করে কোনো রকমের কোনো মানসিক চাপ বা কোনো রকমের কোনো বক্তব্য ওনাদেরকে দিয়ে ওনাদেরকে বিব্রত করার চেষ্টা করবেন না। ওনাদেরকে ওনাদের টাইম ফ্রেমে, সেটা কতদিন আমি জানি না, আল্লাহ জানেন, ওনারা জানেন, দেশবাসী আপনাদের সহায়তা ওনার কাজ করতে পারবেন আমি দৃঢ় বিশ্বাস করি। এই পর্যায়ে আমি একটা আহ্বান জানাতে চাই এই বিপ্লবী সরকারের প্রতি, যে প্রথম মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছিলেন তারা প্রথমত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, সেনা, বিমান বাহিনী, 3 বাহিনীর সেই সশস্ত্র সুপ্রশিক্ষিত সেনাবাহিনী প্রথম শুরু করেছে। তারপরে আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ নিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। তাদের অবদান যেমন কোনো দিন অস্বীকার করা যাবে না, সে একই সাথে আজকের তরুণ যুবক ছাত্র জনতা যেভাবে কোনো রকমের সামরিক প্রশিক্ষণ ছাড়া, কোনো রকমের অস্ত্র ছাড়া নিজের বুক ঝাঁপিয়ে পড়ে তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এদের অবদান আরও অনেক বেশি বলে আমি মনে করি। এবং এই জন্য আমি জোর দাবি জানাই যে প্রথম মুক্তিযুদ্ধে যেমন শহীদ এবং বিভিন্ন বীরত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক খেতাব হয়েছে, এই তৃতীয় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি আবু সাহিদ সহ শহীদ এবং অন্যান্য যারা আহত হয়েছে, যার কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন, তাদেরকেও যথাযথভাবে এই সাহসিকতাপূর্ণ খেতাব, বিশিষ্ট, বীরুত্তম, বীর বিক্রম, বীর প্রতীক যথাযথভাবে সরকার একটা কমিটি করে যাকে যে যেটা প্রাপ্য সেই খেতাব দেওয়ার জন্য আমি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি। আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে আরও 2-1 টাকা বলতে চাই। প্রথম হলো, আমি আমার 57 জন শহীদ বিডিআর নির্মম হত্যাকাণ্ডে 57 জন শহীদ বীর ভাইয়ের রক্তের বদলা চাই। কোরআনে আছে খুনের বদলা খুন। আমার এই 57 জন আমার কলিজার টুকরা ভাই, বাংলাদেশ সেনাবাহিনী কেন, কোনো সেনাবাহিনীতে জেনারেল শাকিল, কর্নেল গুলজার, কর্নেল কুদ্দুতুল্লাহি রহমান শফিক, কর্নেল এমদাদের মতো অফিসার তৈরি হওয়া খুব কঠিন ব্যাপার। এই সমস্ত অফিসারকে যারা খুন করেছে, যারা খুনের পরিকল্পনা করেছে, যারা উপদেশ দিয়েছে, পরামর্শ দিয়েছে, বাস্তবায়ন করেছে, এদের সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। যা মৃত্যুদণ্ড হোক, যে দণ্ড হোক, আমি খুনের বদলা খুন চাই। যারা খুনের দোষর সবার প্রকৃত তদন্ত করে অপরাধ বের করে বিচার কাজ পূর্ণভাবে সম্পূর্ণ করতে হবে। এটার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাই এবং এর সাথে এও জানাই যে সেই পূর্ববর্তী সরকারের সময় যেই তদন্ত কমিটি হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হোক এবং যারা তদন্ত করেছেন তারা যদি দায়সারাভাবে এই অপরাধীদেরকে দায়মুক্ত করার জন্য করে থাকে তাহলে তাদেরকেও এই বিচারের আওতাভুক্ত করা হোক। আমি মনে করি যে যারা অপরাধী এবং যারা অপরাধীদের
অপরাধমুক্ত করার, দায়মুক্ত করার জন্য দায়ী তারাও সমভাবে অপরাধী, সুতরাং সবাইকে আওতাভুক্ত করতে হবে। আমি আমার বক্তব্য যাওয়ার আগে আরেকটা আবেদন রাখতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর শত শত অফিসার এই গত সরকারের নির্মম জুলুমের শিকার হয়েছে, তারা বরখাস্ত হয়েছে, অকালীন অবসর হয়েছে, তাদেরকে বিভিন্ন রকমের হয়রানিমূলক ব্যবস্থা আছে। এগুলি প্রত্যেকটার তদন্ত করা হোক এবং প্রত্যেকটা দোষী ব্যক্তিদের আপনি বলে শুরু করবো। ঠিক আছে, আমার বক্তব্য কোনো চ্যানেল লাইভ দিচ্ছে নাকি? চ্যানেল ক্লিক করে দেখো না। না না, টিভিতে কোনো চ্যানেল লাইভ দেখাচ্ছে না, ইউটিউব চ্যানেল ক্লিক করে দেখো। আপনি বললে আমি শুরু করবো। আমি 8 বছর কথা বলি না, আমার ওই সাবলীলতাটা আগেরটার মতো তত নাই, আমি শারীরিকভাবে অসুস্থ। ডিসকানেক্ট হওয়ার জন্য আমাকে একটু বিরতি দিতে হয়েছে, আমি আবার শুরু করছি। আমি আমার বক্তব্যে যাওয়ার আগে আমি আমার শত সেনা কর্মকর্তা, বিভিন্ন পদবীর সৈনিক যেভাবে গত সরকারের উপর জুলুমের শিকার হয়েছে, চাকরি থেকে অন্যায়ভাবে বরখাস্ত হয়েছে, অকালীন অবসর হয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল, যেই পদে যেখানে পদায়ন হওয়া দরকার সেভাবে পদায়ন করা এবং তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং এটার জন্য প্রক্রিয়ার কর্মকর্তারা তারা যথাযথ কর্তৃপক্ষের প্রক্রিয়া করছে। আপনারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা তাদেরকে চাকরিতে পুনর্বহাল করুন, তাদেরকে যার প্রাপ্য পাওনা পরিশোধ করুন। এবং সেই সাথে শুধু সামরিক বাহিনী কর্মকর্তা না, সামরিক বেসামরিক সকল অঙ্গনে যারা যেরকম যত জুলুম অভিযান অন্যায় সবগুলোর আপনার প্রতিকার করবেন আমি বলে বিশ্বাস করি। এবারে আমি আমার প্রসঙ্গ শুরু করছি। ভূমিকাটা হয়তো একটু বড় হয়ে গেল, আপনারা ক্ষমা করবেন। আমার বাবা 2012 সালের 12ই জানুয়ারিতে এক প্রহসনের ট্রাইব্যুনাল তাকে গ্রেফতারের আদেশ দেয় এবং উনি প্রায় 3.5 বছর চিকিৎসাধীন অবস্থায় থেকে জালেমের কারাগারে থেকে উনি সুচিকিৎসার অভাবে উনি আস্তে আস্তে 23শে অক্টোবর 2000, আমি 8 বছর থাকায় আমার বছরগুলি এদিক সেদিক হয়েছে, ক্ষমা করবেন, 2013 সালের 23শে অক্টোবর উনি ইন্তেকাল করেন। এই দিনগুলো আমার পরিবারের জন্য অত্যন্ত দুর্বিষহ ছিল। একজন 90 বছরের ঊর্ধ্বে মানুষ কি অসহায়ের মতো ছোটো কামরায় বন্দিশালায় দিন কাটিয়েছেন আমাদের জন্য, আমরা বলতে হবে চোখের পানি আটকে রাখতে পারেন। আমার মার যে কী কষ্টের দিন ছিল, আমি আমার মার পাশে সেই দিনগুলো থেকেছি। এবং এরপরে আমার বাবা 23 অক্টোবর ইন্তেকাল করার পরে আমি আমার সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে সারাক্ষণ আমার মায়ের পাশে থাকতাম। আমার মা শয্যাশায়ী ছিলেন, প্রায় উনি অসুস্থ হয়ে যেতেন, আমি লোকমা খাওয়াতাম, আমার মায়ের হাত পা টিপে দিতাম, প্রেশার মেপে দিতাম, ওষুধ খাওয়াতাম, সারা রাত ঘুমাতেন না, ওনার মায়ের পাশে থেকে হাত বুলি বলে মাপে ঘুম পাড়িয়ে দিতাম। আমি সেই মাকে নিয়ে 22শে আগস্ট 2016 সালে রাতের ভাত খাচ্ছিলাম। আপনারা ক্ষমা করবেন, আমার মা নিয়ে কথা বলতে গেলে আমি আবেগ থামাতে পারি না। আমার মা ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। আমি আমার মার সাথে খেতে বসেছিলাম। এই সময় সরকারের গুন্ডা বাহিনী, আমি গুন্ডা বাহিনী এই জন্যই বলছি যে আইন প্রয়োগকারী সংস্থার লোক ওয়ারেন্ট ছাড়া, মামলা ছাড়া, ওয়ারেন্ট ছাড়া উঠিয়ে নিয়ে যাওয়া মানেই গুন্ডারদের কাজ। সুতরাং যেই করুক না কেন
সে গুন্ডা, এবং এটা করেছে সরকারের যেই বাহিনী হোক, সরকারি গুন্ডা বাহিনী। সরকারের গুন্ডা বাহিনী আমার বাসায় আসে, এবং তাদের মধ্যে যাকে আমার একজন অফিসার বলে মনে হয়েছে, আমি 30 বছর একটা বাহিনীতে চাকরি করেছি, আমি পোশাক দেখলে বলতে পারি কে অফিসার, কে নিম্ন পদবীর কর্মকর্তা। তো যাকে আমার অফিসার বলে মনে হয়েছে, সে আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে, আমাকে তুই করে কথা বলেছে, আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে। আমি তার কাছে জানতে চেয়েছি আপনারা কারা, আপনাদের পরিচয় কী, আপনাদের পরিচয়পত্র দেখান। তারা আমার কথার জবাব দেয়নি। আমি বলেছি আপনার আইন প্রয়োগের সংস্থা নাকি, আপনাদের আইন প্রয়োগ সংস্থা, আপনারা পরিচয়পত্র দেখান। কোনো জবাব দেয়নি। আমি জিজ্ঞাসা করেছি আমার বিরুদ্ধে কোনো মামলা আছে, কোনো ওয়ারেন্ট আছে? মামলা ওয়ারেন্ট ছাড়া আমাকে আপনারা গ্রেফতার করতে পারেন না, আপনারা আমাকে উঠিয়ে নিয়ে যেতে পারেন না, আপনাদের পরিচয়। তারা আবার কোনো কথার জবাব না দেখালে বলছে হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, হাত করা হাতে নিয়ে বসে আছে, হাত দেন, হাত দেন, হাত দেন। এবং এই পর্যায়ে দ্যাট অফিসার একটা অসভ্য, তার পারিবারিক কোনো শিক্ষা আছে বলে আমি মনে করি না। কোনো ভদ্রলোকের মানুষ এরকম করতে পারে না। আমার মতো একজন ব্রিগেডিয়ার জেনারেলকে সে তুই তাকারি করে কথা বলেছে। সে মানে খালি আমার গায়ে হাত তুলে নিয়ে বাকি এমন দুর্ব্যবহার করেছে, এবং শেষ পর্যন্ত আমি আমার সম্মান বাঁচানোর জন্য আমি হাত উঠিয়ে দিচ্ছি, না হলে তারা আমার গায়ে হাত উঠিয়ে দিত। আমি হাত দিয়েছি, হাত বেঁধেছে, আমার চোখ বেঁধেছে, চোখ বেঁধে আমাকে নিচে গাড়িতে গিয়ে উঠিয়েছে, মাইক্রোবাসে নিয়ে উঠিয়েছে। এবং তখন পর্যন্ত আমি বলছি বারবার যে আমি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, আমার জানার অধিকার আছে, আপনারা কারা কেন নিচ্ছেন। তখন আমাকে তুই তাকারি করে কথা বলেছে, তোর সেনাবাহিনী, তোর এটা সেটা, এইভাবে কথা বলেছে আমাকে। তারপরে গাড়িতে নিয়ে আমাকে মুখোশ পরিয়েছে। তারপরে তারা আমাকে বাড়ি থেকে নিয়ে গেল। এখন আমি ফিরে এসে আরও যা জানতে পারছি সেটা হলো তারা আমার স্ত্রীর সাথে চরম দুর্ব্যবহার করেছে, তাকেও তারা উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল এবং তার সাথে চরম দুর্ব্যবহার করেছে। তাকে এক পর্যায়ে গায়ে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছিল। সে আমার মার হাত জোরে ধরে বলেছে আমি একা যাবো না, নিতে হলে আমার মাকেও নিতে হবে। তারপরে তারা আমার মাকে, তাকে আর কিছু বলেনি। কিন্তু আমার বাসার যুবতী কাজের মেয়ে, তার গায়ে হাত উঠিয়েছে। আমার বাসার যে দেখাশোনা করে আমাদের ম্যানেজার, তাকে মাঠে ফেলে তার বুকের উপরে লাফিয়েছে। বাসার যত সিকিউরিটি গার্ড ছিল, দারোয়ান ছিল, যত কর্ম ছিল, তাদেরকে নির্মমভাবে তারা নির্যাতন করেছে। আমার বাসা তছনছ করে তারা আলমারি, বাক্স সব কিছু তারা ভেঙে চুড়ে, তারা মোবাইল, কম্পিউটার আর যা ইচ্ছা তাদের তারা নিয়ে গিয়েছে। আলমারি, স্টিল আলমারিও তারা ভেঙে ফেলেছে। এবং আমাদের বাসার রাস্তাটা একটা 200 গজের গলির সামনে বন্ধ। মহল্লা কমিটি তারা সিসিটিভি দিয়ে আমাদের পাড়ার পুরো এলাকাটা কাভার করা আছে। তারা সিসি ক্যামেরাগুলি সব ভেঙেছে, যেখানে রেকর্ডার আছে সেই বাসায় গিয়ে দরজা ভেঙে তারা রেকর্ডার নিয়ে গিয়েছে এবং সমস্ত এলাকার একটা ত্রাসের সৃষ্টি করে তারা আমাকে নিয়ে চলে গেল। প্রায় আমার চোখ বাঁধা, মুখ বাঁধা, মুখোশ পরা, আমার তো জানার কোনো উপায় নেই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। ডানে বামে করে প্রায় ঘন্টাদের ড্রাইভ করে আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে আমাকে তারা চোখ হাত খুলে দিল এবং আমাকে একটা পায়জামা দিল, একটা লুঙ্গি দিল, বলে আপনার কাপড় পাল্টে দেন। তো আমি কাপড় পাল্টিয়ে ওগুলো দিয়ে দিই। আমার প্যান্ট শার্ট পরানো ছিল, ওগুলো দিয়ে দিলাম। আমাকে আমার পরানো একটা স্যান্ডেল ছিল, যেটা আমার বাবা পরতেন, আমার বাবার স্মৃতিস্বরূপ আমি স্যান্ডেলটা পরতাম। তারা আমাকে একজোড়া স্যান্ডেল দিল, আমার স্যান্ডেলটা নিয়ে যেতে আমি স্যান্ডেল নিতে দিইনি। আমি বলছি না, এটা আমার বাবার স্মৃতি, আমি এটা দেবো না। তারা অনেক জোরাজোরি করেছে, আমি বলছি না আপনারা দেবো না, আপনারা যা করতে পারেন, আমি আমার স্যান্ডেল দেবো না, এটা আমার বাবার স্মৃতি। তো শেষ পর্যন্ত তারা আমাকে স্যান্ডেল রাখতে দিয়েছে। তারপর আমাকে খাবার দিয়েছে তারা, এক প্যাকেট বিরিয়ানি। তখন কি বিরিয়ানি খাওয়ার মতো কোনো মানুষ সাথে থাকে? আমি খাবারে তো খেতে খাইনি তখন পর্যন্ত। আর বিরিয়ানি তো কেন, আমি তো তখন মৃত্যুর আশঙ্কা করছি। আমি গাড়িতে জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি আমাকে ক্রস ফায়ারের জন্য নিয়ে যাচ্ছেন? তো আমার পাশে থেকে একজন বললো না, আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনাদের কথা বলবে, কথা বলা শেষ হলে আপনাকে দিয়ে যাবো আমরা। রাতে আমাকে দিয়ে গেল। আমি নামাজ আসায় আগে পড়েছিলাম। ভোর রাতের দিকে আমি টয়লেটে গিয়ে তাহাজ্জুদ ওযু করে সে তাহাজ্জুদ নামাজ পড়লাম, ফজর নামাজ পড়লাম। আমার রুম থেকে আমাকে টয়লেটে নিয়ে যাওয়ার পথে প্রায় 50 কদম যেতে হতো। আমার 2 হাত বেঁধে, চোখ বেঁধে, তারপর মুখোশ পরিয়ে আমাকে নিয়ে যেত। টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত। বাইরে দিয়ে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে রাখতো। আমার কাজ শেষ হলে আমি নক করলে তারা দরজা খুলে এসে আবার চোখ বেঁধে, হাত বেঁধে, মুখোশ পরিয়ে নিয়ে আসতো। রুমে এসে আমি তাহাজ্জুদ পড়লাম। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলাম। আর সারা রাত আমি এই আতঙ্কে আছে। একটা আপায়ের আওয়াজ শুনলে আমি মনে করছি এই বুঝে আমাকে ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে, এই বুঝে আমার ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে। তা আমাদের সে গুম মানেই তো ক্রস ফায়ার, এটাই চিরাচরিত হয়ে আসছে। সারা রাত আমি তাহাজ্জুদে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করলাম, আল্লাহ এই নামাজ যদি আমার শেষ নামাজ হয়, আর জালেমরা যদি আজকে আমাকে, তোমার যদি জালেমদের হাতে আমার মৃত্যু রেখে থাকো, তুমি আমাকে শহীদের মর্যাদা দিও। আর আমার লাশ যেন কুকুর বিড়াল না খায় আল্লাহ। আমার লাশটা অক্ষত অবস্থা আমার স্ত্রী সন্তানদের কাছে পৌঁছে দিও।
আমি তাহাজ্জুদের ফজরের নামাজ পড়ে দোয়া পড়ে বিছানায় শুনলাম, চোখে তো ঘুম আসে না। আগের দিন দুপুরে খেয়েছি, এরপরে তো সারা রাত ঘুম নাই, খাবার নাই, মৃত্যুর আতঙ্ক। পরের দিন সকালে নাস্তা দিয়েছিল আমাকে, চা, পরোটা, ডিম ভাজি। নাস্তা খাওয়ার তো নাস্তাটা দিয়ে দেখলেই আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বলে, কারণ আমি মাকে নিয়ে খেতে বসছিলাম। মাকে দুইয়ের সময় লোকমা খাইয়ে দিলাম। আমি বললাম এগুলো নিয়ে যান, আমি খাবো না। এরপরে 12টার দিকে হঠাৎ করে আমার মনে হলো আমার হাত পা সব খিঁচুনি আসছে। আমার মনে হলো আমি যেন মরে যাচ্ছি। আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসতে, আমি চিৎকার চেঁচামেচি শুরু করলাম। এরপরে আমি আর কিছু বলতে পারবো না। কতক্ষণ পরে আমার হুশ আসছে আমি বলতে পারবো না। আমি দেখলাম আমাকে আগে যে রুম নিয়েছিল তাতে অন্য আরেকটা রুমে, এবং আমার হাতে স্যালাইন দেওয়া। এবং এখন একজন আমাকে বলল যে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, এখন আপনাকে ওষুধ দিয়ে, আপনার প্রেশার খুব বেড়ে গিয়েছিল, আপনাকে প্রেশারের ওষুধ এবং ঘুমের ওষুধ দিয়ে আপনার ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। যাই হোক, এভাবে প্রায় 6 দিন বা 7 দিন, আমার ঠিক মনে নেই, আমার এই অবস্থায় কাটলো। আমি যখন টয়লেটে যেতাম তখন ক্যানারা লাগানো ছিল, ওটা খুলে দিত, আমি টয়লেটে যেতাম। খাবার দিত আমাকে 3 বেলা খাবার যাই দিত। রান্নার এত মান দেখলে আমার আমার রান্নার ব্যাপারে আমার চেহারা দেখে আমার খেতে ইচ্ছে হতো না। আর চোখের খাবার সামনে বসলে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। আমি খারাপও কি 6-7 দিন আমি বলতে গেলে না খাওয়াই, শুধু একটু চা খেতাম বা একটু পরোটা একটু কোনা টুকরা খেতাম, সাদা ভাত 2-1 লোকমা খেতাম। এভাবেই আমার 6-7 দিন গেল, স্যালাইনের উপরে ছিলাম। তারপরে 6-7 দিন পরে আমাকে প্রথম যে রুমে নিয়ে গিয়েছিল আবার সেই রুমে নিয়ে আসলো। তারপরে থেকে আমি প্রতিদিনই বলছি, আপনারা বলছেন যে আমাকে আপনাদের অপরস্থ কর্তৃপক্ষ কথা বলবে, কোথায় তারা আসে না কেন? আসবে, ওনাদের সময় হলে আসবে, ওনাদের সময় হবে। আসলে এইভাবে দিন ঝুলতে থাকলো। আমার তো খাওয়া দাওয়া কিছুই নাই। আস্তে আস্তে আমি শুকিয়ে যেতে থাকলাম। দাঁড়িয়ে নামাজ পড়ার আমার ক্ষমতা হারিয়ে ফেললাম। বসে নামাজ পড়া শুরু করলাম। পরে 1 মাস প্রায় না খাওয়া আমি, এই অবস্থায় এক পর্যায়ে আমি শুয়ে নামাজ পড়তে শুরু করলাম। আমি বসে নামাজ পড়ার আমার ক্ষমতা ছিল না। ঠিক 1 মাস পরের ঘটনা, 22শে আগস্ট রাতে নিয়ে গেল। 21শে আগস্ট রাত 11টা 50-এ আমাকে একজন এসে বলল যে আপনার সাথে আমাদের বড় ভাই কথা বলবে। তো বড় ভাই শব্দটা আমি প্রথম শুনলাম ওখানে। আমি বললাম বড় ভাই মানে আমাদের উপরস্থ কর্তৃপক্ষ। তো আমি বললাম তো বাংলাদেশের সকল ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ সবখানে তো উপরস্থ কর্তৃপক্ষ স্যার বলে, আপনারা কি বড় ভাই বলে আমাকে বোঝাতে চাচ্ছেন যে আপনার বেসামরিক প্রতিষ্ঠান? আমি 30 বছর একটা বাহিনীতে কাজ করেছি, এই ধরনের কাজ কি কোনো বেসামরিক প্রতিষ্ঠান করে? আপনারা আমাকে কি গর্ধব পেয়েছেন? যাই হোক, আমার রুম বন্ধ করে অন্ধকার করে দিল। অন্ধকার করে দিয়ে টর্চ লাইট নিয়ে একজন আসলেন। আমি তো তার চেহারা কিছু দেখার সুযোগ নেই, রুম অন্ধকার। আমার মাথার পিছনে উনি একটা চেয়ার নিয়ে বসলেন। বসে আমাকে বললেন, খুব সংক্ষিপ্ত কথা, একটা ঘটনের আশঙ্কায় আপনাকে আটক করা হয়েছিল, সে আশঙ্কাটা কেটে গেছে, আপনাকে এখন মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমি বলছি 21শে সেপ্টেম্বর রাত 11টা 50 কথা। আপনাকে এখন মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমি বললাম, আমাকে মুক্তির জন্য কি আমার দিন গুনবো না ঘন্টা গুনবো? তো উনি বললেন যে আপনি একজন সেনাবাহিনীর সাবেক জেনারেল, আপনি জানেন আপনার সিদ্ধান্ত তো সর্বোচ্চ পর্যায় থেকে আসবে, আমার মতো ব্যক্তির পক্ষে এটা সিদ্ধান্ত দেওয়া সম্ভব না। এই কথা বলে উনি চলে গেলেন। এরপর থেকে আমি দিন গুনছি, কেউ মুক্তির কথা বলে না, কিছুই বলে না। প্রতিদিন দোয়া করি, নামাজ পড়ি, দোয়া করি, চোখের পানি ফেলে কান্নাকাটি করি, কোনো কথা নেই। 19শে সেপ্টেম্বর, মানে আরও প্রায় মাসখানেক পরে, 19শে অক্টোবর প্রথম কয়েকজন অফিসার আসলো। আমাকে তখন আমার রুম থেকে চোখ বেঁধে, হাত বেঁধে, মুখে পরিয়ে ওখানে একটা রুমে নিয়ে গেলো। এটা তাদের ইন্টারোগেশন রুম, মানে কয়েকটা রুম আছে তাদের ইন্টারোগেশন রুম। এবং ওখানে অন্যান্য বন্দীদেরকে তারা অনেক নির্যাতন করে। আল্লাহর রহমত যে আমাকে তারা আমাকে শারীরিক নির্যাতন করেনি। তো আমাকে তারা আমার নামটা অনেক কিছু জিজ্ঞাসা করলো। তারপরে আমার সাথে বিভিন্ন অফিসারের পরিচয় ছিল, তাদের সাথে আপনার কী পরিচয়, অমুকের সাথে আপনার কী পরিচয়, অমুকের সাথে আপনার কী পরিচয়, কীভাবে চিনেন। তো স্বাভাবিকভাবেই এই সরকারে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারাই আমার সাথে বেশি যোগাযোগ করেছে, কারণ আমি একজন জুলুম নির্যাতনের শিকার। তো আপনার সাথে তো সব সরকার বিরোধী লোকের সাথে যোগাযোগ দেখা যায়, আমাকে তারা বলছে। তো আমি বললাম যে আমরা সেনাবাহিনীতে কে সরকারকে বেসরকারি আমরা এটা কখনো দেখি না। সেনাবাহিনীতে কোনো দল নাই, সেনাবাহিনীর সবাই আমরা ভাই, আমরা সবাইকে ভাইয়ের মতো মনে করি, আমরা সেইভাবে যোগাযোগ করি। কে কী দল করে আমরা সেনাবাহিনীদের দেখি না। সুতরাং আপনারা যেটা বলছেন এটা আপনাদের কল্পনাপ্রসূত। আমার সাথে এই ধরনের কারণ এই ধরনের বিরোধী করার বড় জন্য এগুলি হিসাব করে আমরা যোগাযোগ করি না। আমি অমুকের সাথে অমুক জায়গায় চাকরি করেছি, অমুক সাথে অমুক জায়গায় চাকরি করেছি, আমি সমস্ত বিবরণ দিলাম। 19 তারিখে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে তারা চলে গেল।
আবার 3 দিন পরে 22শে অক্টোবর আবার তারা আসলো, আবার একই ধরনের প্রশ্ন। এটা একটা আপনার ইন্টারোগেশনের একটা পদ্ধতি, একই প্রশ্ন বারবার করা, যেন কোনো যদি আমার বক্তব্যে বেশ কম হয় তাহলে তারা বুঝতে পারে মিথ্যার আশ্রয় নিচ্ছে, তখন ওটা নিয়ে তারা আমাকে বারবার জিজ্ঞাসা করবে। তো সত্য বললে তো আর বারবার জিজ্ঞাসা করলে, 100 বার জিজ্ঞাসা করলেও কোনো সমস্যা নেই। ইংরেজিতে বলে যে মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ টেলিং এ লাই ইজ দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার হোয়াট ইউ সেড দ্য ফার্স্ট টাইম। প্রথমে যেটা বলেছিল যদি মনে রাখতে না পারি তাহলে আমি দ্বিতীয়বার উল্টাপাল্টা বললে মিথ্যা হতে হবে। তো আমি যদি মিথ্যা না বলি তো আমার তো এটা মনে রাখার কোনো দরকার নেই। তো আমি দ্বিতীয়বার আমি যা জিজ্ঞাসা করলে একই কথা মনে রেখে একই প্রশ্ন করলো। এরপরে দীর্ঘদিন পর জিজ্ঞাসা করেন, আমি তাদের বললাম আপনারা কতদিন আমাকে এভাবে আটকে রাখবেন, বলে আপনারা থাকেন আরও কিছু জিজ্ঞাসাবাদ করবো। 7ই ডিসেম্বর আমাকে তৃতীয়বার তারা জিজ্ঞাসাবাদ করলো, আগের প্রশ্নগুলি, কিন্তু এই প্রশ্ন এবার কিছু ব্যতিক্রম ধ্বনিমূল প্রশ্ন ছিল। এখানে তারা আমাকে হঠাৎ করে বলল, আপনি ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত সোচ্চার কেন? আমি এখন একটু পিছনে দিকে ফিরে যেতে চাই। আমি আমার শরীরের প্রতিটা অনুপরমাণু, শিরা উপসারের লোমকূপ, রক্তবিন্দু, সমস্ত অস্থিমজ্জা, খাঁটি দেশপ্রেমিক আপাতমস্তক সৈনিক, আমি দেশের জন্য জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছিলাম, আমি যোগদান করেছি, আমি এখনও প্রস্তুত দেশের জন্য জীবন দেওয়ার জন্য। তো আমি বলেছি যে আমাকে যে খুব বেশ ভারতের বিরুদ্ধে ফেসবুক এত সোচ্চার কেন? তো আমি বললাম ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হওয়া যদি বেআইনি হয় তাহলে আপনারা আমাকে আটকে রেখেছেন কেন বিচার বহির্ভূত? আমাকে সে আইনে মামলা দিচ্ছেন না কেন? আর আমি স্বাধীনতা যুদ্ধের পর থেকে, আমি 2016 সালে 7ই ডিসেম্বরের কথা বলছি, তখন স্বাধীনতার 45 বছর প্রায়। আমি বলছি আমি স্বাধীনতার পরে 45 বছরে ভারতকে বন্ধু হিসাবে দেখিনি, আমি ভারতকে একটা বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমাদের ফরেন পলিসি হলো, আমাদের পররাষ্ট্রনীতি হলো ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। সবার সাথেই বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না করে। আমি আমার সকল প্রতিবেশীকে বন্ধু রাষ্ট্র হতে পেতে চাই, কিন্তু বন্ধুত্ব কখনো একতরফা হয় না। আমি আপনাকে বন্ধুর মতো ভালোবেসে যাব, আপনি আমাকে চট থাপ্পড় লাথি মারবেন, এটা কোনোদিন বন্ধুত্ব হয় না। তো আমি দেখেছি তারা আমাদের সমস্ত নদীতে বাদ দিয়ে, ফারাক্কাবাদের মতো বাদ দিয়ে, যখন আমাদের পানির দরকার তারা আমাদের খরা তৈরি করছে, আর যখন আমাদের দেশে বন্যা তখন তারা বাদ করে দিয়ে, আপনারা এখন দেখতে পাচ্ছেন, আজকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমাদের এই পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে, কীভাবে লাখ লাখ মানুষ আজকে কষ্ট স্বীকার করছে। আমি 2009 সালে আমাকে বরখাস্ত করার পর থেকে আমি এই কাজ করছি। আমার বরখাস্ত প্রসঙ্গে আমি একটু পরে আসছি। 2009 সালে কীভাবে আমাকে বরখাস্ত করলেন আমি একটু পরে আসছি। তো আমি তখন থেকে আমি ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার ছিলাম। আমার বোন ফেলানির লাশ 24 ঘন্টা তার কাটা ঝুলেছিল, আমার এখন বুক ফেটে যায়। 2 দিন পর পরে আমার ভাই বোনদেরকে বর্ডারে গুলি করে মারছে, কোনো প্রতিবাদ নাই। তারা আমাদের চারিদিকে তার কাটা ভাড়া দিয়ে রেখেছে, ওয়াচ টাওয়ার বানিয়ে রেখে, ডগ বানিয়ে তারা আমাদের বাণিজ্যিক বৈষম্য তৈরি করে রেখেছে। এগুলোর কোনো প্রতিবাদ নাই, কেউ কিছু বলে না। আমি আমার প্রতিজ্ঞা ছিল, আমার পণ ছিল, আমার জেহাদ ছিল, আমি আমার দেশের পক্ষে আমার জীবন যে আমি যা কিছু বলে যাব। আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি ফেসবুকে লেখালেখি করছি, এগুলো নিয়ে আমার বিরুদ্ধে তারা খুব ক্ষুব্ধ। আমি বিস্মিত যে বাংলাদেশের কোনো একটা বাহিনী, যে কোনো বাহিনী হোক, তারা ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি, তাদের এত ক্ষুব্ধ হওয়ার কী আছে? তারা কি ভারতপ্রেমী? তাহলে ভারতপ্রেমী না হলে তাদের কেন এত ক্ষোভ হবে? আমি আশ্চর্য হই না যে বিগত সরকার যাদেরকে ব্যবহার করেছে, সেই স্বার্থান্বেষী মহল, তারাও সরকারের দ্বারা প্রভাবিত, তারাও ভারতপ্রেমী ছিল, নাহলে তারা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতো না। আমি এই প্রসঙ্গে আরেকটু পূর্বে ফিরে যেতে চাই। আমরা যেমন ভারতকে বন্ধু মনে করলে হবে না, আমাদের ইতিহাস জানতে হবে। আমরা যদি ইতিহাস না জানি তাহলে আমরা ভুল করব। আমরা বারবার ভুল করেছি, আমরা এখন আর ভুল করতে চাই না। 1905 সালে এই ব্রিটিশ সরকার আমাদের এই বঙ্গভঙ্গ করেছিল পূর্ব বাংলা মুসলমানদের উন্নতির জন্য। এই ভারত এটার বিরুদ্ধে আন্দোলন করে, বঙ্গভঙ্গ রদ মানে বাতিল আন্দোলন করে, 6 বছর পর্যন্ত বাতিল আন্দোলন করে এটাকে বাতিল করে আমাদের 2 বাংলা এক করেছে। তারা আমাদের মুসলমানদের উন্নতি চায়নি। 1971 সালে, আপনারা জানেন না, দেশবাসীর জানা উচিত এগুলো, আমরা মৈত্রী চুক্তি নামে অক্টোবর 1971 সালে আমাদের অস্থায়ী সরকার একটা চুক্তি করেছিল। সৈয়দ নজরুল ইসলাম সাহেব অস্থায়ী চুক্তি করে স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমার কথা নয়, আপনারা 266 দিনের স্বাধীনতা আওয়ামী লীগ অ্যাডভোকেট নুরুল কাদের বই পড়ে দেখেন। ওনার কথা আছে যে অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গেছিলেন। ওটা চুক্তি ছিল। আমি 3টা আপনাদের শুধু দৃষ্টি আকর্ষণ করছি। 1 নম্বর, এদেশে কোনো সেনাবাহিনী থাকবে না, এদেশে ভারতের সেনাবাহিনী থাকবে। 2, এদেশে প্রশাসনে যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছে
তারা বাদে বাকি সবাইকে অপসারণ করতে হবে। ভারতের প্রশাসনের লোক এই দেশে প্রশাসন চালাবে। এই দেশের প্রশাসনের শতকরা একজন লোকও মুক্তিযুদ্ধে যোগদান করেনি, আপামর ছাত্ররা যোগদান করেছে। তার মানে এই দেশের প্রশাসন তাদের হাতে তুলে যাবে। তৃতীয়ত, এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে। আমি দেশবাসীর কাছে জানতে চাই, আপনারা বলেন এটা কি স্বাধীনতার চুক্তি, মৈত্রী চুক্তি না গোলামের চুক্তি? এই চুক্তি যারা করেছে তারা মীর জাফরের বংশধর, তারা এই দেশকে বিক্রি করে দিচ্ছিল। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। আমি এগুলির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। সেনাবাহিনীর চাকরি করা অবস্থায় আমি এগুলি বলতে পারিনি। 2009 সাল থেকে আমি বলেছি, এটাই ছিল আমার অপরাধ, এটা আমার বড় অপরাধ ছিল। আর অপরাধ, আমি অধ্যাপক গোলাম আজমের ছেলে। এই কারণে তারা আমাকে নিয়ে বন্দি করে রেখেছে। এবং এই 29,794 ঘন্টার কাহিনী 29,794 দিন বলে শেষ করা যাবে না। সেই নির্মম কারাগারে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন আল্লাহর পৃথিবী দেখার জন্য। আমার এটা অধিকার, আমার সেই অধিকার কেড়ে নেওয়া আছে। আমি আল্লাহর আকাশ দেখিনি, বা সূর্য দেখিনি, চাঁদ দেখিনি, মেঘ দেখিনি, বৃষ্টি দেখিনি, রোদ দেখিনি। আমি আল্লাহর মাটি দেখিনি, গাছ দেখিনি। আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোটো ভেন্টিলেটর ছিল, ওগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত। আমি মাঝে মাঝে ওই তাকিয়ে দেখতাম। তারা এটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে। আমার বুক হাহাকার করতো, আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই। মাঝে মাঝে মনে হতো আমি বন্ধ করি তাহাজ্জুদ পড়ে, যে আল্লাহ যারা তোমার দুনিয়া দেখা আমার জন্য বন্ধ করে দিয়েছি, যদি তাদের দৃষ্টিশক্তি বন্ধ করে দাও। কিন্তু আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ আমি বন্ধ করি না, তুমি আকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ, তুমি তাদের ব্যবস্থা নিও। আমি দেশবাসী হিসেবে বলতে চাই, আপনারা যদি মনে করেন আমি ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্যায় করেছি, এটা খারাপ কাজ করেছি, দেশ বিরুদ্ধে করেছি, আমাকে ফাঁসিয়ে দেন, আমি হাসতে হাসতে ফাঁসির মধ্যে যাবো, আমি দৃঢ়ভাবে বলছি। আর যদি আপনারা মনে করেন আমি দেশপ্রেমিক হিসেবে সঠিক কাজ করেছি, তাহলে যারা আমার উপরে জুলুম করছে তাদের বিরুদ্ধে আমি সরকারের কাছে বিচার চাই, আপনাদের কাছে বিচার চাই। আপনারা এদেরকে খুঁজে বের করুন, এদেরকে একটা একটা করে বিচার করে তাদের যদি যার যে প্রাপ্য শাস্তি তা সেই শাস্তি প্রাপ্য দেবে, সরকারের কাছে আহ্বান জানাই। আপনারা আমাকে সহ যত রকমের যত গুম, খুন, ধর্ষণ, রাহাজানি, যত অন্যায় বিচার জুলুম হয়েছে, এই সবগুলির দোষী ব্যক্তিদের শাস্তি পূর্ণাঙ্গ বিচার করে মৃত্যুদণ্ড হোক, যে দণ্ড হোক, আপনার সেই দণ্ড প্রদান করেন। আমার ওখানে দিনগুলো কীভাবে কেটেছে এগুলো আমি মনে করে আমার বুক ফিরে যায়। আমি এগুলি ওই দুর্ধর্ষ ওই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে করতে চাই না। আমার চোখ 41,000 বারের মতো আমি হিসাব করেছি এই 8 বছরে, মোট 41,000 মতো আমার হাত করা পড়েছে। আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে। আমার চোখের এখানে চোখ এত জোরে বাঁধতো, চোখের মনি মনে হয় ফেটে যাচ্ছে। আমি অনুরোধ করতাম একটু ঢিলা করে বাঁধেন, একটু ঢিলা করে বাঁধেন। আমার চোখে মনি ব্যথা হচ্ছে, আমার নাককে চাপ পড়ছে, আমি শ্বাস নিতে পারছি না। কোনো মায়া দয়াহীন ছিল না। আর কষ্ট লাগতো যে ছেলেগুলির রুমে আমাকে খাবার দিত বা আমাকে টয়লেটে নিয়ে যাওয়া আসা করতো, সেই ছেলেগুলি, আমি যখন 1981 সালে কমিশন হই, যে সৈনিক আমার বুট পালিশ করতো তাদের নাতির বয়সী ছেলে, আমার বড় সন্তান থেকে 10-12 বছরের ছোট ছেলে, তারা আমাকে ধমকের সুরে, হুকুমের সুরে কথা বলতো। আমার সমস্ত শরীর আগুন জ্বলতে, কিছু করতে পারতাম না, প্রতিবাদ করতে পারতাম না। ওইখানে দৈনন্দিন প্রশাসন দেখার জন্য একটু সিনিয়র লেভেলের, আমার ধারণা তারা ওই হাবিলদার পর্যায়ের হবে। আমি তাদের কাছে বারবার অনুরোধ করেছি। 2-1 জন ছিল একটু সহানুভূতির ছিল, 2-1 জন ছিল, তারাও সুপারভাইজাররা আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে। এক পর্যায়ে এমন হলো যে একটা ছেলে বারবার দুর্ব্যবহার করছে, আমি তাকে বারবার পরিবর্তন করার কথা বলছি, তাকে পরিবর্তন করছে না। আমি সুপারভাইজারকে বললাম যে আপনারা যদি একে পরিবর্তন না করেন তাহলে আমার খাবার সময় যদি তার ডিউটি থাকে আমি খাদ্য বর্জন করবো। আমার সুপারভাইজার আমাকে হুমকি দিল, আপনি যদি খাদ্য বর্জন করেন তাহলে প্রতিবেলা খাবার সময় আমি তাকে ডিউটি দেবো। এবং সে সেটা বাস্তবায়ন করেছে। আমি 2 দিন শুধু মুড়ি পানি খেয়ে থেকেছি, কারণ যখনই আমার নাস্তার সময় তাকে ডিউটি দেয়, যখনই আমার দুপুরে খাবার সময় তাকে ডিউটি দেয়, যখনই আমার রাতের খাবার সময় তাকে ডিউটি দেয়। ডাক্তার কিছুদিন, এটা গত বছর শেষের দিকের কথা বলছি, আমার কথা একটু আগে পিছিয়ে হয়ে যাবে, কিছু ক্ষমা করবেন আমাকে। তো ডাক্তার গত জানুয়ারি মাসের 19-20 তারিখের দিকে আমার দেখতে আসলো। প্রথম দিকে প্রায় 1 মাস পর পর দেখতে আসতো, এরপরে বছরখানেক পর থেকে 2 মাস পর পর দেখতে আসতো, বছর 3 পর থেকে 3 মাস পর পর দেখতে আসতো, শেষ পর্যন্ত 3 মাস পর পর দেখতে আসতো। তো গত জানুয়ারি মাসে ডাক্তার 19-20 তারিখে থেকে আমার দেখতে আসলেন। আমাকে বললেন আপনি কেমন আছেন? আমি বললাম ডাক্তার সাহেব, বললাম ডাক্তার সাহেব আপনাকে হাত জোর করে বলছি আমার শারীরিক চিকিৎসা দরকার নেই, আপনি আমাকে মানসিক নির্যাতন থেকে রক্ষা করেন, আমি সহ্য করতে পারি না। এই যে
যারা আমার বুট পালিশ করেছে, তাদের নাতির বয়সী ছেলেরা আমার সাথে যেই ব্যবহার করে, আমার বাবা মা, আমার বড় বোন, আমার কোনো বোন নেই, আমরা 6 ভাই, বড় 3 ভাই, আমার চাচা চাচি, মামা মামি, খালা খালি, খালু ফুফা ফুফু, মোট 35 জন। এই 35 জন মিলে সারা জীবনে আমার সাথে দুর্ব্যবহার করেনি। একটা ছেলে শুধু কয়েক মাসে আমাদের যত দুর্ব্যবহার করেছে। আমি সেনাবাহিনীর চাকরি, তো সিনিয়র কর্তৃক দুনিয়াতে বকাঝকা দেওয়া, এটা যে কোনো বাহিনীতে হয়ে থাকে। আমার 35 বছর সেনাবাহিনীর চাকরিতে আমার সিনিয়ররা আমাকে এত বকাঝকা করেনি, এই একটা ছেলে আমার সাথে এত দুর্ব্যবহার করছে। আমি সুপারভাইজারকে বারবার বলেছি আপনি তাকে দয়া করে পরিবর্তন করেনি। আমি ডাক্তার সাহেবকে সব বললাম। আমি তাকে যখন বলেছি যে আমি খাদ্য বর্জন করবো, সে তখন বলেছে আমি তাকে বারবার ডিউটিতে দিব, এবং সে হুমকি বাস্তবায়ন করেছে। তারপরে ডাক্তার সাহেব দয়া পরামর্শে উনি উদ্বস্ত কর্তৃপক্ষ করে ওই সুপারভাইজার ওই সৈনিককে পাল্টে দিয়েছে। তো আমার এই কষ্ট আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, প্রকাশের কোনো ভাষা নেই। যারা এই সুপারভাইজারদের বয়সের ছেলেরা, তাদের জন্মের আগে তাদের মতো, আমি তাদেরকে একজনকে বলেছিলাম একদিন যে সুপারভাইজার সাহেব, আপনার জন্মের আগে আমি আপনার মতো লোক চড়িয়ে খেলেছি, আমার চোখের ইশারা তারা বুলেটের মতো কাজ করেছে, আজকে আপনি আমার সাথে দুর্ব্যবহার করছেন। সে তারপরেও দুর্ব্যবহার করেছে, এবং দুর্ব্যবহার না, তারপরে আমার চোখ আরও বেশি লাইট করে বাঁধা শুরু করেছে, আরও নতুন নতুন। আগে আমাকে প্রথমত নামাজের সময় বলতো, তারা নামাজের সময় বলেন। আমি বললাম আপনার কি মুসলমানের ছেলে নাকি? আমাকে নামাজের সময় বলেন। আমি তাহাজ্জুদ করে বসে আছি, ফজর নামাজ পড়বো, কিন্তু নামাজের সময় বলে না। আমি জোহরের নামাজের টাইম জানতে চাচ্ছি, যে জোহরের নামাজে ওয়াক্ত হলে নামাজটা পড়ে একটু শুভ, তারা নামাজের টাইম পড়ে না। আমার আজান মাঝে মাঝে শোনা যেত, হালকা হালকা শোনা যেত, ভেন্টিলেটরটা বন্ধ করার পরে ওটাও শোনা যেত, কারণ মানে রুমের এত চারিদিকে তো আপনার এক্সস্ট ফ্যান আর জেনারেটরের মতো সাউন্ড, আর পাম্পের মতো বিভিন্ন রকমের সাউন্ড। ঠিক এইভাবে কী কী যেন সাউন্ড তারা তৈরি করে, আজান হলে আরও বেশি সাউন্ড তৈরি করে তারা, যেন আমরা আজান শুনতে না পাই। আমি আপনাকে মুসলমানের বাচ্চা, একটা কাফেরের দেশেও তো এরকম অন্যায় করা হয় না বলে আমার মনে হয়। ভারতের মতো দেশ, সেই দেশেও তো আজান শোনা যাচ্ছে মাসে মানুষ আজান। আমি বিভিন্ন দেশে দেখে এসেছি আজান শোনা যাচ্ছে, আর আপনারা আমাকে আজান শুনতে দেবেন না? আপনার কী মন মানসিকতা? আপনারা কি আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই? বলেন না আমরা নামাজ পড়ি করে। আপনাদের এগুলি অন্তরের কথা না, এগুলি আপনাদের মুখের কথা। আমি তাদেরকে এইভাবে বলেছি। আমি বহুবার বলেছি, 5 বার আমি লিখিতভাবে দিয়েছি। আপনারা শেষবার আমাকে বললো যে আমরা 7ই ডিসেম্বর যেন আমার কথা বললো, ভারতের বিরুদ্ধে এত সত্যাগ্রহগুলো বলার পরে বললো আমরা আপনার বিরুদ্ধে কিছু তদন্ত করছি, তদন্ত চলাকালীন আপনার থাকতে হবে। তাদের কথাতেই এবং সুরে এবং স্বরে এমন আশঙ্কা হয়েছে তারা আমাকে সহজে ছাড়বে না। আমি বললাম তদন্ত কিসের? আপনারা জানেন এখন বিভিন্ন তদন্ত কমিটি হচ্ছে, এই কমিটি হচ্ছে। একটা ঘটনা ঘটে, ওটা সত্যতা জানার জন্য এবং দোষী ব্যক্তি নিরূপণের জন্য তদন্ত হয়। কোনো ঘটনা না ঘটলে কিসের উপর তদন্ত? আমি বললাম আপনি কিসে তদন্ত করবেন? তারা আমরা বললো যে আপনি লুকিয়ে লুকিয়ে কিছু করছিলেন কিনা এটা তদন্ত। আমি বললাম এটাকে কি তদন্ত বলে? আর যদি তদন্তই হয় আমার বিরুদ্ধে কী অভিযোগ আমাকে জানাতে হবে, আমাকে আত্মপ্রকাশ মাধ্যমে সুযোগ দেবে। আপনারা কী করছেন? বলেন আমরা তদন্ত করছি, আপনারা থাকতে হবে। ওইভাবে আমি চলতে থাকলাম। এবং আমার দিন যত যায়, আমার আশেপাশে আমি তো জানি না কোথায় কী সেল আছে না আছে, আমার তো চোখ বেঁধে নিয়ে যায়, প্রত্যেকদিন নিয়ে আসে, 50 কদম হেঁটে আসি। আমি আশেপাশের বিভিন্ন সেলকে চিৎকার, চেঁচামেচি, আহাজারি, বিলাপ, আমার বুক ফেটে যেত। আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো। আমি আল্লাহ কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি এই মজলুম ব্যক্তিদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহনের শক্তি দাও, তাদের পরিবারের প্রতি রহম করো, আল্লাহ তুমি মজলুমদেরকে মুক্তি দাও। সারা রাত বিলাপ করছে, সারা রাত কান্নাকারি করছে, সারা রাত আহাজারি করছে, চিৎকার চেঁচামেচি করছে। এগুলি সহ্য করার মতো নয়। আল্লাহ যে আমাকে এখন মানসিকভাবে সুস্থ রেখেছে, কীভাবে আল্লাহর রহমত। আমি যে মানসিকভাবে পাগল হয়ে যাইনি। প্রতি রাত ক্রসফায়ারের আতঙ্ক নিয়ে একটা মানুষ যদি দিনের পর দিন, বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয়, আজকে যদি আমার মৃত্যু হয়, আমাকে শহীদ মর্যাদা যদি আমার লাশ রক্ষত অবস্থায় আমার পরিবারের কাছে পৌঁছে দিয়ে, মা স্ত্রী সন্তানের কাছে, মানুষের অনুভূতি কী হবে? পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে সারা জীবন লেখে শেষ করতে পারবো না, আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। এত কিছুর মধ্যেও আমি নিরাশ হইনি। কোরআনে আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়ে না। হতাশা এসেছে, বিষণ্ণতা এসেছে, দিনের পর দিন খাবার খাইনি, মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে, আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি। আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়নি। আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সেই শক্তিটা দিয়েছিলেন, এবং আল্লাহ শক্তি দেওয়ার ফলেই এই ছাত্র জনতার এই গণবিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে। এই প্রসঙ্গে আমি একটা কথা একটু গুরুত্বের সাথে বলতে চাই। 2021 সালের মে মাসের আনুমানিক 22 তারিখে
যে একজন আগে পিছু হতে পারে, তাদের একজন কর্মকর্তা আমাকে আসলো, আমাকে এসে আমাকে বলল যে আপনি একটা লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হব না, আমি এই দেশে থাকবো না, আমি স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই, আপনারা আমাকে মুক্তি দেন, আমি বিদেশে চলে যাব। আমি তাদেরকে বললাম আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক করেছেন, আপনারা আমাকে এখানে যে আটকে রেখে জুলুম করছেন, নির্যাতন করছেন, আমি এটা মানি না, মানব না, মিটিং মিছিল করতে পারছি না। আমি এটার প্রতিবাদে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় চুল রেখেছি, আমি বলেছি এটা আমার মৌন প্রতিবাদ। আপনারা যখন মৌন প্রতিবাদ দেখেন, মিটিং মিছিল হয় না, শুধু প্ল্যাকার্ড হাতে নিয়ে দেখেন, আমি বলেছি এটা মৌন প্রতিবাদ। যতবার এটা দেখবেন আপনাদের যেন মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক রাখছেন, আপনারা আমার জুলুম করছেন, হারাম কাজ করছেন, এই কথাগুলো যেন আপনাদের বুকে বাঁধে, এই আমার মৌন প্রতিবাদ। তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি রাজনীতি করব কি করব না, আমি দেশে থাকবোই থাকবো না, আমার মুসলেখা দিয়ে আমি মুক্তি পেতে চাই না। আমার আল্লাহ আমাকে এই সৎ সাহসটুকু দিয়েছিলেন, আমি এটা দৃঢ়তার সাথে বলেছি, তারপরে আমাকে আর কিছু বলেনি। জুলাই মাসের এখন শেষ দিকে আসি। আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন ওঠার আওয়াজ পেতাম। দৈনিক আপনার যে আমাদের ডোমেস্টিক ফ্লাইট যেটা বলা অভ্যন্তরীণ, ওটার আওয়াজে প্লেনগুলো একরকম, আর যেগুলি বোয়িং আন্তর্জাতিক বিমানের ওগুলোর আওয়াজ এখন দুই রকমের আওয়াজে পার্থক্য বুঝতে পারতাম। তো টোটাল দিনে 20 থেকে 22টা প্লেনের আওয়াজ পেতাম। জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি দেখলাম প্লেনের আওয়াজ কমে গেল। তো আমি ধারণা করলাম হয়তো বাইরে কোনো আন্দোলন হচ্ছে। সাধারণত আমাদের কাছে লাগাতার হরতাল হলে তখন প্লেনের চলাচল বন্ধ। আমি এই ধরনের একটা আলোচনা যে রাজনৈতিক হয়তো লাগাতার হরতাল হচ্ছে বা এই ধরনের কিছু একটা। আমাদের দেশের ছাত্র জনতা যে কী এত বিপ্লব ঘটিয়ে দিবে এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি প্রাউড অফ দ্যাম। আমি আপনাদের কাছে গর্বিতভাবে গর্বের সাথে বলতে চাই যে আমি এই তরুণ ছাত্রদের ব্যাপারে গর্ববোধ বোধ করছি যে আমরা দেখিয়ে দিয়েছি বিশ্বের কাছে আমরা কী করতে পারি। তো আমার কল্পনাও করতে পারিনি যে তারা এত বিশাল কিছু একটা অর্জন করতে পারবে। কিন্তু আমার মনে হচ্ছিল কিছু একটা করতে হচ্ছে, কিছু একটা হচ্ছে। আমি দু একজন একটু জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি, বাট আমি আমার সাথে কথা ছিল যারা রুমে আসবে প্রয়োজনীয় একটা কথাও বলবেন না। আমি একটু দুটো মাঝে মাঝে তাদেরকে, তারা অনেকে আমার আমি কোরআন হাদিস পড়ি, আমার কোরআন হাদিসে বিভিন্ন মশলা মশাইল জানতে চেত, নামাজের বিভিন্ন বিষয় জানতে চেত। এগুলো নিয়ে কথা বললে আমার সিসি ক্যামেরা দেখে সুপারভাইজার হাজির হয়ে যেত। আপনি কথা বলছেন কেন, প্রয়োজনীয় কথা বলছেন কেন? তো আমি বলেছি যে আমি কোনো আজে বাজে কথা বলছেন। ও আমার জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছিল যে আপনি সৈনিক যারা ডিউটি করে তাদের আজে বাজে কথা বলবেন না। আমি তাদেরকে বলতাম যে আপনাদের কর্মকর্তারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছে, অবৈধভাবে আটক করে রেখেছে, এটা হারাম কাজ করে, জুলুম কাজ করে। এটা আমি যারা আমাকে রুম থেকে ডিউটি টয়লেট নিয়ে যেত, খাবার দিত, তাদেরকে মাঝে মাঝে বলতাম। তারা এগুলো উপস্থিত কর্তৃপক্ষ জানানোর পরে আমাদের অফিসাররা বলেছিল, তারা জিজ্ঞাসাবাদের সময় আপনি তাদের আজে বাজে কথা বলেন কেন? তো আমি তাদের দৃঢ়তার সাথে বলেছি আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে জিজ্ঞাসা করে আসেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে একটা আদর্শ সেনা কর্মকর্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করার সৌভাগ্য আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন। আজ আমি কোনো আজে বাজে কথা বলে না। আপনারা বলেন আমি কি হতো একটা বাক্য বলেন আমি কি আজে বাজে? তারা তো এই কথা বলতে পারছে না, মুখ দিয়ে উচ্চারণ করতে পারছে না আমরা অবৈধ কাজ করেছি, অপহরণ কাজ করেছি, এগুলো মুক্তি বলতে পারছে, খালি বলে আজে বাজে কথা বলবেন না। আমি বলি আমি কোনো আজে বাজে কথা বলি না, যা বলি আমি প্রয়োজনে কথা বলি। ওই সুপারভাইজার এসে বলে যে আপনি প্রয়োজনীয় কথা বলবেন না। আমি বললাম আপনার প্রয়োজন আর আমার প্রয়োজন তো এক না। আমি তাদেরকে আল্লাহ রসুলের কথা বলি, আমি আল্লাহ রসুলের কথা বলেই যাব। আমার যদি মৃত্যু হয় তাও আমি বলে যাব, আপনার যা পারেন করেন। তারপরে শুধু বলুন না আপনি কথা বলেন না, উপরস্থ কর্তৃপক্ষ জানলে অসুবিধা হবে। তো আমি সময় সুযোগ মতো তারা জিজ্ঞাসা করতো, বলতাম, অনেক সময় আমার মন ভালো থাকলে আমি নিজে থেকে বলতাম। তো জুলাই মাসের 5 তারিখে যে বিপ্লব হয়ে গেছে এটা তো আমি জানি না। আমাকে 5 তারিখ 10:30টার সময় এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। ডাক্তার প্রথমের দিকে সকালের দিকে আসতেন। আমি তো ডাক্তারকে বললাম যে সকালের দিকে তো আমি ফজর নামাজ তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে ঘুমাই, আমার যদি 2টার দিকে আসেন আমাদের সুবিধা হয়। তারপর 2টার দিকে আসতেন এবং তিনি 30শে জুলাই আমরা যতটুকু মনে করি শেষ দেখে গেছেন। তার মানে এই কয়েকদিন আগে আমাকে দেখে গেলো, 5 দিন আগে ডাক্তার দেখে গেলো, আমার রক্ত পরীক্ষা গেলো এবং ডাক্তার রিপোর্ট আমার জানালো সব রিপোর্ট নর্মাল আছে। তো এখন ডাক্তারের কাছে 10:30টার সময় কোথায় নিয়ে যাবেন? বললেন আপনাকে ডাক্তারের যেতে হবে। বলে আমাকে আমার রুম থেকে চোখ হাত ধুতে মুখোশ পরিয়ে একটা গাড়িতে করে এই 1-1.5 মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোনো আর একটা রুমে নিয়ে গেল। এখন আমি ধারণা করি যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের নেতৃত্বে
কিছু সংখ্যক সামরিক অফিসার, কর্নেল হাসিনের মতো সাহসী সামরিক অফিসার, ব্রিগেডিয়ার হাসানের সাহসী অফিসার, কিছু অফিসার বোধহয় ওই কচু খেতে যে ডিজিএফআই আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার চেঁচামেচি করেছে, আমরা আজমিকে চাই, আজমিকে চাই। তখন তারা তাদের সব 24 ঘন্টার সময় নিয়েছে, এই ধরনের একটা কিছু সম্ভবত আমি যতটুকু শুনতে পেরেছি বাইরে এসে। ওই জন্য তারা যদি ঢুকে পড়ে এবং ওই রুমগুলোতে আমার সার্চ করে, এই জন্য তারা আমার ওখান থেকে সরিয়ে আরেকখানে নিয়ে গেল। 5 তারিখ রাতের কথা বলছি আমি, 10:30টায়। তারপরে ওখান থেকে আমাকে রাত্রে 2:30-3টার দিকে বললো আপনাকে আমরা হাসপাতালে নিয়ে যাব। তো আমি বললাম গত 8 বছর থেকে আমি আপনাদেরকে বলছি আমার দাঁত ভেঙে গেছে, আমার 1-2টা দাঁত ভেঙে গেছে, আমার কানে সমস্যা হচ্ছে, আমার চোখে তার চশমা যেটা দেখছেন আমি মুক্তির পরে ডাক্তার দিকে চশমা নিয়েছি, কিছুদিন পরে আমি চশমা পড়তে পারতাম না। আমি বলতাম আমার চোখের চিকিৎসা, তাদের স্পষ্ট জবাব, আমার চোখের চিকিৎসা হবে না, দাঁতের চিকিৎসা হবে না, কানের চিকিৎসা হবে না, এখানে রেখে যা করা যায় করা যাবে। ওনাখানে যারা ডাক্তার ছিলেন ওনারা মেডিকেল স্পেশালিস্ট ছিলেন। আমার প্রথমে যাওয়ার পর যখন চোখ বাঁধতো এখানে আমার ঘা হয়ে গেল, তো একটা ওষুধ দিলেন, পরে এটা পুরো মুখ ঘা ছড়িয়ে গেল। যাই হোক পরবর্তীতে ওষুধ সংক্রান্ত আমার ওই মুখে এখনও চারিদিকে অনেক সমস্যা রয়ে গেছে, চামড়ায়, হাতে পায়ে চামড়া নানা সমস্যা হয়েছে। তো আমি বললাম যে এত 8 বছর ধরে আমি বলছি আপনাদের কাছে আমাকে হাসপাতালে নিয়ে যান, আপনারা হাসপাতালে নিয়ে যেতেন না, এখন রাত 3টার সময় আপনার হাসপাতালে নিয়ে যেতে কী কথা? তো বলে না যেতে হবে। তো তার যেতে হবে বলে তার কিছু উপায় নেই, চোখ হাত বেঁধে আবার মুখোশ পরে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, রাত 2:45-3টার দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আর শেষ নাই। তো আমি বললাম যে ঢাকা শহরে কোনো হাসপাতাল তো এত দূরে না, আপনারা কোথায় হাসপাতালে নিয়ে যাচ্ছেন? তখন জবাব দিল না। তারপরে রাস্তা ভাঙাচোরা। তো বললাম যে ঢাকা শহরের রাস্তা তো এত ভাঙাচোরা না, আপনারা কি আমাকে কোথাও গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি? তার কোনো জবাব দিল না। আমাকে নতুন একখানে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই ওরকম বন্দিশালার মতো একটা বন্দিশালা, এটাতে অবশ্য অ্যাটাচ টয়লেট ছিল, ছোটো রুম, একটা খাট, একটা টেবিল ছিল। তো আমাকে বললো আপনি এখানে থাকেন না। তখন ওখানে রুমে একটা ঘড়ি ছিল, ঘড়িতে দেখলাম তখন সকাল প্রায় 5:45। তো প্রায় 3 ঘন্টার মতো ড্রাইভ করে তারা আমাকে নিয়ে গেল, এবং আমার ধারণা ঢাকার বাইরে কোনো একখানে নিয়ে গেছে। এবং আমি যতটুকু অনুমান করতে পারি, এখন যেটা অনুমান করছি, রাস্তাঘাটে যে ছাত্ররা রাস্তাঘাটে গাড়ি চেক করছিল তারা আমাকে পাকা রাস্তা দিয়ে নিতে সাহস করেনি, তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে। এটা এখন আমি অনুমান করে বলছি। তো আমাকে ওখানে না বললো আপনি এখানে থাকেন। আমি বললাম আপনারা হাসপাতালের কথা বলে এখানে কোথায় নিয়ে আসলেন? আরেক বন্দিখানায়। বলে থাকেন, আমাকে পরে জানানো হবে। তো এটা 6 তারিখ সকালের কথা বলছি। 6 তারিখ দুপুরে আমাকে বললো আপনাকে আজকে রাত্রে মুক্তি দেওয়া হতে পারে। একজনে বললো আমাকে আপনার কাপড়ের সাইজ বলেন। তো আমি বললাম তো আমি সাধারণত গার্মেন্টের কাপড় পরি না, আমি সাইজ বলতে পারবো না। তো তারা একটা কাপড় নিয়ে আসলো, আমাকে দেখালো যে আমি যে কাপড়টা আপনার প্রথম দেখেছেন, আমি প্রথম মুক্তি পরে যে একটা প্যান্ট শার্ট গাঞ্জি পরেছেন ওই কাপড়গুলো, ওটা পরে দেখুন ঠিক আছে। তো বললো আমরা রাত্রে 2:30-3টার দিকে আপনাকে নিয়ে যাব। তো 2:30-3টার দিকে এসে বললো যে আমরা আজকে কোনো একটা বিশেষ অসুবিধার কারণে নিতে পারছি না, আপনার কালকে মুক্তি হবে। আমার অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই, আমি বাইরের কোনো জগতের কোনো খবরই নাই আমার কাছে। পরের দিন সকালবেলা দুপুরে আমাকে এসে বললো আজকে রাত 9টার দিকে আপনাকে নিয়ে যাব। আমি সাধারণত 9:30 দিকে ভাত খেতাম, বললো রাত 9টার দিকে আপনি নিয়ে যাওয়া হবে, আপনার 8টার দিকে ভাত দিয়ে দেবো, এর মধ্যে আপনার খাবার টাবার খেয়ে রেডি হয়ে যাবেন। তো আমি সেই অনুযায়ী রেডি হয়ে গেলাম। তখন তো আমি কোথায় নিয়ে যায়, আবার কোথায় নিয়ে মেরে ফেলে, কিন্তু আমি তো কোনো কিছু সব কিছু অনিশ্চয়তার মধ্যে। আমাকে এগুলি ভাওতা দিয়ে আমাকে কোথাও নিয়ে গুম করে মেরে ফেলবে, লাশ কোথায় ফেলে রাখবে, এই আশঙ্কায় তখন তো খাবারও মুখে আসে না। যাই হোক সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম। তারপর 9:15 দিকে নিয়ে রওনা হলো। প্রায় 2.5 ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তা এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত বেঁধে ছেড়ে দিল, আমাকে কিছু টাকা দিল আপনার বাস ভাড়া। তোমায় বললাম এটা কোথায়? ওই যে সামনে বাস স্ট্যান্ড আছে, ওই দিকে পিছন দিক থেকে গাড়ি আসবে,